প্রতি রবিবার দেখুন, জানুন সত্য রামায়ণ, যা এখনো কোনো সংবাদ মাধ্যমে প্রচারিত হয়নি। একসময় এই সত্য রামায়ণ আদালতের নির্দেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছিল, পরে সে নির্দেশ উঠে যায়। কেন? তবে কি আদালত এই সত্য রামায়ণকে মান্যতা দিয়েছিল? দশরথের কি আরও 350 জন স্ত্রী ছিল? ঋষ্যশৃঙ্গ মুনি কি রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের পিতা? দেবী সরস্বতী কি কৈকেয়ীর দাসী মন্থরা? নারদের অভিশাপেই কি বিষ্ণুর মর্তে রাম হয়ে জন্মগ্রহণ? সীতা কি সম্মতি দিয়ে রাবণের সঙ্গে লঙ্কায় যান? রাম কি লক্ষ্মণকে হত্যা করতে চেয়েছিলেন? এমন অনেক অজানা তথ্য জানতে দেখুন সত্য রামায়ণ দিগদর্শন চ্যানেলে। প্রতি রবিবার রাত 10টায় প্রকাশিত হবে। লগ ইন করুন, সাবস্ক্রাইব, বেল আইকন ছুঁয়ে গ্রাহক হন। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, দশের পাশে, দেশের সাথে। The information provided by the speaker, presenter on the IDAC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability or completeness of this. নমস্কার, সুজিত চট্টোপাধ্যায়, দিগদর্শন। আমরা ধারাবাহিক একটি অনুষ্ঠান প্রচার করছি, সত্য রামায়ণ। অনেকেই ধারাবাহিকটি দেখছেন, আর যারা এবার প্রথম এই অনুষ্ঠানটি দেখছেন তাদের বলবো একটু পিছিয়ে যাওয়া যে পর্বগুলো সেগুলো একটু দেখে নেবেন। সত্য রামায়ণ কেন আমরা শুরু করলাম? বাংলার কোনো টিভি চ্যানেল বা কোনো সোশ্যাল মিডিয়ার ইউটিউব প্ল্যাটফর্মে এই বিষয়টা নিয়ে কিন্তু এর আগে কোনো আলোচনা হয়নি, বা অনুষ্ঠানটি সম্পর্কে কোনো তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়নি। আমাদের চোখ কান খোলা রেখে চলা উচিত। রাষ্ট্র আমাদের যা শিখিয়ে দেবে সেটাই আমরা নতজানু হয়ে মেনে নেব, সেটা তো হতে পারে না। সারা পৃথিবীতে প্রায় 300 রামায়ণ ছড়িয়ে আছে। এটি একটি রূপকথা তো বটেই, তার সঙ্গে সঙ্গে হয়তো একটি সভ্যতার কিছু কথা তুলে ধরা হয়েছে বিভিন্ন লেখকের হাত ঘুরে, যার জন্য এক একটি রামায়ণ এক এক রকম রচনা হয়েছে। যে মূল রামায়ণটা আমরা বাল্মীকি রামায়ণ বলে ধরে নিই, সেই রামায়ণের সঙ্গে তো কোনো মিল নেই কৃত্তিবাসী রামায়ণের। মানে বেশিরভাগ জায়গায় মিল পাবেন না, অনেক উপকাহিনী তার মধ্যে ঢোকানো হয়েছে, বাল্মীকি যা স্বপ্নেও ভাবেননি। আবার যদি তুলসীদাসী রামায়ণে চলে যান, সেখানে তো রামচন্দ্রকে ভগবান বানানো হয়েছে, কিন্তু মূল রামায়ণে বাল্মীকি বা বাল্মীকির পরবর্তীকালে যারা রামায়ণ রচনা করেছেন তারা কিন্তু কোথাও রামচন্দ্রকে ভগবান বানাননি। যাই হোক, আমরা এবার সত্য রামায়ণের 21তম পর্ব আপনাদের সামনে হাজির করছি। সত্য রামায়ণ এটি বিভিন্ন রামায়ণ ঘেটে দক্ষিণ ভারতের একজন দলিত আন্দোলনের নেতা, তার নাম পেরিয়ার ইভি রামাস্বামী, লিখেছিলেন। অর্থাৎ দক্ষিণ ভারতে যে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি সেখানকার দলিত সম্প্রদায়কে একদম নিষ্পেষণ করছিল, সেই পরিপ্রেক্ষিতে তিনি যখন আন্দোলন করেন, তিনি প্রথমেই বুঝতে পেরেছিলেন যে সো কল্ড ওই মহাকাব্যগুলোর মধ্যেই লুকিয়ে আছে ব্রাহ্মণ্যবাদ, যেগুলো মানুষের মাথার মধ্যে ইনজেক্ট করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। না হলে শম্ভুক হত্যার ঘটনা যে আমরা জানি, এবং রাক্ষস নাম দিয়ে যাদের বধের কথা আমরা জানি, রাবণকে যে ভিলেন বানানো হলো সীতাকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য, রাবণ কি একাই দোষী? তখনকার দিনে যারা রাজারাজরা ছিলেন তারা তো এগুলো হামেশাই করতেন। রাবণ কেন করেছিলেন সীতাকে চুরি? তার কারণ তার বোন রামচন্দ্রকে পছন্দ করেছিলেন, বিয়ে করতে চেয়েছিলেন। অর্থাৎ ওই অনার্য সভ্যতায় একটি মেয়ের অধিকার ছিল তার পছন্দ করা স্বামীকেই বিয়ে করা। আপনারা বলবেন কেন, আর্য সভ্যতাতেও ছিল স্বয়ংবর সভা। স্বয়ংবর সভাটা কি আসলে? সেটা হচ্ছে ওই পুরুষতান্ত্রিক রাজাদের একটা সম্মানের ব্যাপার। তারা লোক দেখানো একটা অনুষ্ঠান তৈরি করবেন, স্বয়ংবর সভা, যেখানে নাকি মেয়েরা তাদের নিজেদের ইচ্ছে মতন স্বামীকে বেছে নিতে পারবেন। ঘটনাটা মোটেও তা নয়, সব ব্যাপারটাই সাজানো থাকে যে এই পার্টিকুলার এদের মধ্যে থেকেই তোমাকে একজনকে বেছে নিতে হবে।
তার নিজের পছন্দের কাউকে এনে বসানো যাবে না, কারণ তার জাত কুল সমস্ত কিছু দেখার ব্যাপারটা থাকে, সেটা দেখবেন কিন্তু তার অভিভাবকরা। এইভাবেই কিন্তু হয়ে এসছে স্বয়ংবর সভা। যাই হোক, আমরা এই প্রসঙ্গে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সত্যরামায়ণের যিনি বঙ্গানুবাদ করেছেন সেই রঞ্জিত মিস্ত্রির সঙ্গে ফোনে আবার কথা বলবো আমরা। সেখানে রাবণ প্রসঙ্গেও কিছু তার কাছে জানতে চাইব, এবং তার সঙ্গে সঙ্গে আমরা পেরিয়ার ইভি রামাস্বামীর যে বইটি, মূল যে বইটি ছিল তামিল ভাষায় লেখা, সেটা নাকি সুপ্রিম কোর্ট থেকে নিষিদ্ধ ঘোষণা হয়েছিল। কে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, কিভাবেই বা সেই নিষিদ্ধ ঘোষণাটা কি তুলে নেওয়া হলো, কারা এই উদ্যোগী হয়েছিলেন, এসব ঘটনা কিন্তু আমরা বাংলার মানুষ জানি না। দক্ষিণ ভারতের সঙ্গে এখানে আমাদের একটা বিরাট দূরত্ব থেকে গেছে, মানে সংস্কৃতিগত দূরত্ব তো আছেই, তৈরি করা হয়েছে। কিন্তু এই যে ঘটনা, বাংলায় যখন বইটি বেরিয়ে গেছে, বাজারে যখন বইটি পাওয়া যাচ্ছে, আপনারা নিয়ে বইটি দেখতে পারেন, তার সঙ্গে সঙ্গে মনে হয় বইটি পড়ার ব্যাপারে উৎসাহ এবং জানার ব্যাপারে উৎসাহ কাজ দেবে আমাদের এই অনুষ্ঠান। যাই হোক, আর কথা বাড়াবো না, চলুন সরাসরি চলে যাই সত্য রামায়ণের 21তম পর্বে। টেলিফোনের ও প্রান্তে অপেক্ষা করছেন রঞ্জিত মিস্ত্রি, অর্থাৎ অনুবাদক এবং গণ আন্দোলন এবং দলিত আন্দোলনের নেতা। নেতা বলবো না, কর্মী বলি, কেন তিনি নেতা কথাটা পছন্দ করেন না। যাই হোক, রঞ্জিত মিস্ত্রির সঙ্গে ফোনে কি কথা হলো রাবণ সম্পর্কে, এবং পেরিয়ার ইভি রামাস্বামীর সত্য রামায়ণ বইটি কিভাবে কোর্ট থেকে ব্যান করা হয়েছিল এবং পরবর্তীকালে সেই নিষেধাজ্ঞা কিভাবে উঠে গেল, ধারাবাহিকভাবে সে আলোচনা করব। চলুন সরাসরি চলে যাই সত্য রামায়ণের 21তম পর্বে। রাবণ রামায়ণের দুটি মাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রের একটি। আর্য সংস্কৃতির ব্রাহ্মণ্যবাদী পণ্ডিতদের রচনা রামায়ণে রাম যে হিরো হবেন, আর অনার্য সভ্যতার নায়ক রাবণ রামের চেয়ে পাণ্ডিত্যে, রাজ্য শাসনে, পরাক্রমে অনেক বেশি নম্বর পেলেও ভিলেন তাকেই হতে হবে। প্রধান কারণ, পরের স্ত্রীকে তিনি হরণ করেছিলেন। কিন্তু কেন হরণ করেছিলেন? রামের সঙ্গে কি তার কোনো শত্রুতা ছিল? না, রামায়ণে তো তেমন কোনো উল্লেখ নেই। ঘটনার সূত্রপাত পঞ্চবটী বনে। পঞ্চবটী বন কোথায়? মহারাষ্ট্রের নাসিক শহরে গোদাবরী নদীর তীরে। সেখানে নাকি ছিল 5টি প্রাচীন বটগাছ। সেই বটগাছের নিচেই কুটির বানিয়েছিলেন রাম, লক্ষ্মণ, সীতা। লঙ্কা বলতে যা বোঝানো হয়, যা প্রাচীনকালে সিংহল নামে পরিচিত ছিল, সেও বাঙালি বিজয় সিংহ সিংহল দখলের পর। তার আগে আজকের শ্রীলঙ্কার নাম ছিল তাম্মাপানি, যার অর্থ ঝকঝকে তকতকে। খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীর তামিল ব্রাহ্মী শিলালিপিতে তামিল সঙ্গ সাহিত্যে দ্বীপের পুরনো নাম মেলে ইলাম। স্থানীয় ভাষা ছিল হেলা। প্রাচীন তামিল শব্দ লামকা, অর্থ সোনার মতো উজ্জ্বল। সেখান থেকে উচ্চারণ দোষে হয়েছে লঙ্কা। আরবরা এই বাণিজ্য সচ্ছল দ্বীপকে বলতো সেরেনদ্বীপ। ইউরোপিয়ানরা বলতো সেলাও বা সিলন, কেউ কেউ বলেন সিয়ালম। প্রশ্ন, লঙ্কা যদি আজকের শ্রীলঙ্কা হয়, তাহলে সমুদ্র পেরিয়ে রাবণের বোন শূর্পণখা পঞ্চবটিতে ঘুরে বেড়াচ্ছেন, এটা কতটা বাস্তব? শ্রীলঙ্কায় তো ছিল অশোক বন, ঘুরে বেড়ানোর জন্য অনেক জায়গা। এসবের যুক্তি খুঁজতে যাবেন না। শূর্পণখা এখানে রামকে দেখে প্রেমে পড়ে যান। বাল্মীকি বর্ণনা করেছেন রামের গায়ের রং ছিল দুর্বাদল শ্যাম, মানে ঘাসের মতন সবুজ। সে যুগে সবুজ রঙের কোনো মানুষ ছিল নাকি? ইতিহাসে তো এমন কোনো উল্লেখ নেই। সে যাই হোক, শূর্পণখা যখন রামকে বিয়ের প্রস্তাব দিলেন, রাম বললেন, আমি তো বিবাহিত, এই তো আমার স্ত্রী সীতা, তুমি বরং লক্ষ্মণকে বিয়ে করো। লক্ষ্মণ তো বিবাহিত। আসলে একজন অনার্য নারীর প্রস্তাবকে নিয়ে রাম লক্ষ্মণ মশকরা শুরু করেছিলেন। রাম তো মিথ্যে বলেছিলেন যে লক্ষ্মণ অবিবাহিত। শূর্পণখা এরপর লক্ষ্মণকে যখন অনুরোধ করেন, লক্ষ্মণও রাজি হলো না। এরপর নাকি শূর্পণখা রামকে ও সীতাকে আক্রমণ করতে যান। লক্ষ্মণ তখন তলোয়ার দিয়ে শূর্পণখার নাক কান কেটে দেন। এখন আক্ষরিক নাক কান কাটেন নাকি তীব্র অপমান করেন, সেটা আলোচ্য নয়।
অপমানিত শূর্পণখা এই ঘটনা প্রথমে জানান তার মাস্তুতো ভাই খড়কে, যা উল্লেখ আছে অরণ্যকাণ্ডের 21 থেকে 26 সর্গে। খড় রামকে আক্রমণ করলে রাম খড়কে বধ করেন। খবরটা পৌঁছয় রাবণের কাছে। বাল্মীকি রামায়ণে শূর্পণখাকে কুৎসিত মহিলা হিসেবে বর্ণনা করা হয়েছে। শূর্পণখা নামের অর্থ যার হাতের আঙুলের নখ কুলাকৃতি। ঋষি বিশ্রবার কন্যাকে এত কুৎসিত হিসেবে বাল্মীকি কেন বর্ণনা করলেন সেটা তিনিই জানেন। অল্প বয়সেই শূর্পণখা বীর বিদ্যুৎজিহ্বাকে বিয়ে করেছিলেন, কিন্তু ভুলক্রমে রাবণের হাতেই শূর্পণখার স্বামী নিহত হওয়ায় বোনের প্রতি একটু বেশি স্নেহশীল ছিলেন রাবণ। সুতরাং নারী তথা বোনের অপমানের বদলা নিতেই রাবণের সীতাহরণ। রামায়ণে বলা হয়েছে রাম রাবণের যুদ্ধের আগেই সমুদ্র তীরে লঙ্কা নগরীতে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যায় শূর্পণখা ও তার আরেক বোন কুম্বিনীকে, রাবণের বহু স্ত্রীর অন্যতমা মন্দোদরী। বাল্মীকি রামায়ণে কথিত আছে মন্দোদরী ছিলেন অনার্য রাক্ষস স্থপতি মায়াসুরের ও অপ্সরা হেমার কন্যা। আগের জন্মে মন্দোদরীও ছিলেন এক অপ্সরা, নাম ছিল মধুরা। কৈলাস পর্বতে একবার পার্বতীর অনুপস্থিতিতে শিবের সঙ্গে তিনি মিলিত হন। হঠাৎই পার্বতীর প্রবেশ, দেখেন অপ্সরা মধুরার সারা গায়ে শিবের ভস্য লেগে আছে। তিনি শাপ দেন মর্তে ব্যাঙ হয়ে জন্মাতে। এত পশু পাখি মানব থাকতে ব্যাঙ কেন সেটাও বলতে পারবেন বাল্মীকি, কিন্তু প্রশ্ন তো করার উপায় নেই। সেই ব্যাঙ থেকে সাপ মুক্তি ঘটে কিভাবে ব্যাঙ থেকে মন্দোদরী হলেন সে আলাদা উপাখ্যান, কিন্তু ভিলেন রাবণের স্ত্রীকে কিন্তু বাল্মীকি ভ্যাম্প বানাননি। বরং পুরাণে পঞ্চসতীর তালিকায় অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তির পাশে স্থান দিয়েছেন। হিন্দু পুরাণে সতীত্বের কথা যে অর্থে উল্লেখ, সে অর্থে কিন্তু অহল্যা, দ্রৌপদী, তারা বা কুন্তি কেউই সতী নন। সেসব অন্য প্রসঙ্গ। রাবণ সীতাকে হরণ করেছিলেন। মন্দোদরী রাবণকে বলেছিলেন সীতাকে ফিরিয়ে দিতে। কেন বলেছিলেন? এর আগেও তো অনেক রাজ্য জয় করে বহু নারীকে নিয়ে এসে অন্তঃপুরে রেখেছিলেন রাবণ রক্ষিতা হিসেবে। তবে কেন সীতায় আপত্তি? তবে কি মন্দোদরী বুঝেছিলেন তার জীবনের এক ট্র্যাজিক ঘটনার সাক্ষী সীতা? কি সেই ঘটনা? বাল্মীকি কিন্তু সীতাকে রাজা জনকের পালিত কন্যা হিসেবে উল্লেখ করে চুপ করে গেছেন, কারণ তার আলোচ্য বিষয় তো শুধুই রামচন্দ্র। উত্তর আছে জৈন রামায়ণে, যেখানে বলা হয়েছে সীতা রাবণ ও মন্দোদরীর কন্যা। অদ্ভুত রামায়ণেও রয়েছে একটি বর্ণনা। জৈন রামায়ণে বর্ণিত হয়েছে অশোক বনে সীতাকে দেখে হনুমান মন্দোদরী ভেবে ভুল করেছিলেন। কেন? দুজনকেই নাকি একই রকম দেখতে। হনুমান কি করে বুঝলেন সীতাকে কেমন দেখতে? রাম কি কোনো ফটোগ্রাফ দিয়েছিলেন হনুমানের হাতে? না, রামায়ণে তো তেমন উল্লেখ নেই। তিনি তো দিয়েছিলেন বিয়ের আংটি সীতাকে চেনার জন্য। গুরু শ্রী রবিশঙ্কর বলেন, জৈন রামায়ণে এমনই উল্লেখ আছে, মন্দোদরী যখন সীতাকে প্রসব করেন, জ্যোতিষী বলেন এই কন্যা মন্দোদরীর স্বামী রাবণের জন্য অশুভ হবে। ফলে স্বামীর মঙ্গল কামনায় মন্দোদরী সীতাকে সমুদ্রে ভাসিয়ে দেন। জনকপুরে এই সীতাকে উদ্ধার করে দত্তক নেন জনক রাজা। এই ঘটনা পাবেন আবার মহাভারতে, যেখানে কুমারী কুন্তী তার অবাঞ্ছিত সন্তান কর্ণকে নদীতে ভাসিয়ে দেন। কর্ণকে উদ্ধার করেছিলেন এক সারথী। সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে আসেন, তিনি জানতেন সীতা ব্রহ্মচারিণী হিসেবে পিতৃসত্য পালনে বনবাসে, তাই শর্তভঙ্গ যেন না হয়, তাই প্রাসাদে না রেখে তপবনের পরিবেশে সীতাকে রেখেছিলেন রাবণ অশোক বনে। মন্দোদরী বুঝেছিলেন রাবণ অপেক্ষায় আছেন। সীতা রামের অসাক্ষাতে একসময় ভুলে গিয়ে রাবণকে বিয়ে করতে রাজি হয়ে যাবেন। ফলে কন্যা গমনের দায় পড়বেন স্বামী। তাই তিনি একদিকে যেমন রাবণকে বলতে পারেননি যে সীতা তাদেরই সন্তান, অন্যদিকে চেষ্টা করেছেন রাবণ যেন সীতাকে ফেরত দেন। সীতা যদি রাজি হতেন, তাহলে কি রাবণের সঙ্গে সীতার বিয়ে হতো? কন্যাকে বিয়ের অপবাদে ভূষিত হতেন রাবণ? এই প্রশ্নের উত্তর খুঁজতে অন্য অনেক ঘটনার অবতারণা করতে হয়।
এই পর্বে যা অপ্রাসঙ্গিক। নমস্কার রঞ্জিত বাবু, দিগদর্শন থেকে সুজিত বলছি। হ্যাঁ বলুন। আমরা এবার এই রবিবার 21তম পর্বে ঢুকছি সত্যরামায়ণের। 21তম পর্বে 21তম পর্বে আমরা ঢুকছি এবং 19 নম্বর পর্ব থেকে আমরা কিন্তু আলোচনায় রেখেছি রাবণ এবং রাবণের পরিবার এবং রাবণের রাজত্ব এলাকা নিয়ে। হ্যাঁ, রাবণ সম্বন্ধে গতবার পর্যন্ত আমরা যে আলোচনা করেছি সেটা হচ্ছে যে রাবণকে ভিলেন বানানো হয়েছে কারণ সে রামের স্ত্রীকে লুট করেছিল। লুট করে নেওয়াটা তখনকার দিনের রাজা, সে আর্য রাজাই হোক বা অনার্য রাজাই হোক, এই লুট করা ব্যাপারটা তো রয়েছেই। এটাকে কোনো জায়গায় কিন্তু অপরাধ বলে দেখানো হয়নি, না হলে রাজাদের সংস্কৃতি বলতে পারেন। সংস্কৃতি। যার জন্য যখন বালি নিখোঁজ, তখন বালির তারাকে দখল করে নিয়েছিলেন আমাদের সুগ্রীব। তো তখন তো রাম বলেননি যে এই যে তুমি অন্যের স্ত্রীকে হরণ করছো, মানে নিজের কাছে নিয়ে নিচ্ছ স্ত্রী হিসেবে, সে তোমার দাদার স্ত্রী, এটা তুমি ভাই অন্যায় করছো, সেটা তো রাম তখন বলেননি। রামের যখন নিজের স্ত্রী চুরি হয়ে গেল তো তখন তিনি বললেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা রামায়ণে পাচ্ছি যে রাবণ নয়, তার আগেও এক রাক্ষস, মানে তাকে যদি আমি একজন অনার্য বীর বলি, সেও প্রায় সীতাকে দখল করে নিচ্ছিল, তার নাম ছিল বিরাট। তখনও কিন্তু তখন রাম লক্ষ্মণ কিন্তু সীতাকে বাঁচাতে পারেননি। সীতা হাত জোর করে বিরাটকে অনুরোধ করে সেই যাত্রায় রক্ষা পেয়েছিলেন। তাহলে স্বামী হিসেবে এবং পুরুষোত্তম হিসেবে তিনি তো স্ত্রীকে বনবাসে নিয়ে আসার পর রক্ষা করতে সমর্থ হননি, তা সেটাকে কি করে পুরুষাকার বলবো? না, সেটা কখনই আপনি বলতে পারেন না। এটা তো বারবার প্রুভ হয়েছে যে আপনি রামকে পুরুষোত্তম বলতে পারেন না যদি আপনি রামায়ণ পড়ে থাকেন, বাল্মীকি রামায়ণ যদি পড়ে থাকেন, আপনি কখনো বলতে পারেন না। এটা ঘটনা। আচ্ছা, তাহলে আমরা এই রাবণকে পাচ্ছি যে রাবণ সীতাকে কেন হরণ করলেন না, তার বোন শূর্পণখা যখন পঞ্চবটী বনে ঘুরে বেড়াচ্ছিল, রামকে দেখতে পায়, তখন রামকে দেখে তার প্রেম জাগে, তখন রামকে সে অ্যাপ্রোচ করে তাকে বিয়ে করার জন্য। এখান থেকে একটা বিষয় পরিষ্কার যে অনার্য সভ্যতায়, রাবণের লঙ্কার সভ্যতা যদি বলি, সেখানে প্রত্যেক নারীর অধিকার ছিল যে তার স্বামী কে হবে বা তার লাইফ পার্টনার কে হবে তিনি নিজেই নির্বাচন করতে পারতেন। তাই জন্য সে সময় কিন্তু সুপর্ণখা যখন রামকে প্রেম নিবেদন করছেন, তিনি কারোর অনুমতি নেননি। উল্টে আমরা দেখতে পাচ্ছি আর্য সভ্যতায় সেখানে একটা স্বয়ংবর সভার কথা বলা হয়েছে। স্বয়ংবর সভাতে নাকি মেয়েরা তাদের পছন্দ মতন পুরুষকে স্বামী হিসেবে বরণ করতে পারত। আমার তো মনে হয় এটা ডাহা মিথ্যে কথা, কেননা স্বয়ংবর সভাতে রাজা তাদেরই নেমন্তন্ন করতেন যিনি পছন্দ করেন। এবার তার 10টা পছন্দ করা পুরুষকে নিয়ে এসে হাজির করিয়ে বলেন এই 10 জনের মধ্যে তোমাকে একজন বেছে নিতে হবে। সুতরাং সেখানে তো কোনো নারীর নিজের পছন্দের ব্যাপারটা দাঁড়াচ্ছে না, তাই তো? স্বয়ংবর সভা সেখানে আর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, সেখানে কিন্তু আপনি জাতি ব্যবস্থার একটা বড় রূপ রয়েছে। একদম একদম। রাজা মহারাজের মেয়ে যারা আছে, পুরুষ যারা আছে, সন্তান যারা, তারা প্রিন্স বলা হতো, তাদেরকেই ডাকা হতো। একদমই। যারা যোদ্ধা কিংবা মহাবীর এই ধরনের রাজাদের সমসাময়িক, তবে জাতি ব্যবস্থারও তাদের একটা থাকা দরকার, পরিচয় থাকা দরকার। যার জন্য আমরা মহাভারতে পাচ্ছি যে দ্রৌপদীর স্বয়ংবর সভায় কর্ণ উপস্থিত থাকলেও কর্ণকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় ডাকা হলো না। যখন কি সেও কিন্তু ঋষেরই সন্তান, কুন্তির সন্তান। কিন্তু যেহেতু পিতৃ পরিচয়টা সেরকম ভাবে প্রমাণ করতে পারবে না,
যেহেতু একজন সারথীর ঘরে মানুষ হয়েছে, সুতরাং তাকে জাতিগত জায়গা থেকে ব্রাত্য করে রাখা হলো। না হলে তো তিনি যা ধনুর্ধর ছিলেন, অর্জুনের আগেই তো তিনি ওই মাছের চোখ কানা করে দ্রৌপদীকে জয় করে নিতে পারতেন। হ্যাঁ, অবশ্যই নিতে পারতেন, তার ক্ষমতা অতটাই ছিল, বরঞ্চ অর্জুনের চাইতে অনেক বেশি ছিল। আর সত্ত্বেও কিন্তু সেটা করা হয়নি, তাকে সুযোগ দেওয়া হলো না। এটা একমাত্র জাতি ব্যবস্থার নগ্ন রূপ প্রকাশ পায় মহাভারত থেকেও। আচ্ছা, এবার আমি আপনার কাছে আরেকটি বিষয় আসতে চাইছি, সেটা হচ্ছে জহর সরকারের একটি লেখা। জহর সরকার রামভক্ত হনুমান ও শ্রীকৃষ্ণের রাধা হয়ে উঠলেন ভক্তির প্রতীক, শান্তিতে বাঁচতে চাই শিরোনামে একটি উত্তর সম্পাদকীয় লিখেছিলেন আনন্দবাজার পত্রিকায় 1 এপ্রিল 2018 সালে। সেখানে তিনি বলেছেন যে রামচন্দ্র সীতার খোঁজে কতটা উদ্গ্রীব ছিলেন সেটা কিন্তু সন্দেহজনক, এবং এই আর্য বানরদের দিয়ে তিনি যে সীতা উদ্ধার করতে পারবেন সেটাও কতটা তিনি ডেফিনেটলি শিওর ছিলেন সেটাও বলা যায় না। তো এখানে কি মনে হচ্ছে যে রামচন্দ্র যখন শুনলেন যে রাবণের মতন একজন বীর তাকে নিয়ে চলে গেছে, তখন তো তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন যে আমার একার দ্বারা সীতা উদ্ধার সম্ভব নয়। আর তারপরে তার জন্যই বিভিন্ন ভাবে চক্রান্ত করে চলেছে, এবং রাবণের ভাইকে পর্যন্ত সে হাতে করে নেওয়ার চেষ্টা করেছে। ছলে বলে কলে কৌশলে যেগুলো রাজারা করে থাকে তার সম্পূর্ণভাবে সে প্রয়োগ করেছে রাবণকে মারার জন্য। এই দুর্বলতা তার মধ্যে ছিল যে সে রাম যতই নিজেকে বলুক না কেন, সে একজন ভীতু, একজন লোভী কাপুরুষ বলে মনে করা হতো। আচ্ছা, যার ফলে সে পারেনি, সব জায়গায় সেইগুলো করেছেন। এবার আপনাকে আরেকটি লেখার উল্লেখ করছি, সেটা হচ্ছে অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় লিখেছেন নানা দেশ নানা রামায়ণ, কোথাও রাম আসলে বুদ্ধ, কোথাও সীতা রাবণের কন্যা, এসব কথা বিভিন্ন রামায়ণে লেখা আছে। এটা অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন 2020 সালের 30 আগস্ট উত্তর সম্পাদকীয়তে। এখানে তিনি বলছেন যে সবকটি দেশের মধ্যে চীনের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, কেননা সবসময় চীনের সঙ্গে আমাদের নাকি সীমান্তে একটা টানাপোড়েন ছিল। এই পরিস্থিতিতে ভারত থেকে রামায়ণ যুগের কথা বলে চীনকে কূটনৈতিক বার্তা দেওয়ারও একটা চেষ্টা নাকি এখন দেখা যাচ্ছে। এবং তিনি বলছেন যে রাম এবং রামায়ণের কাহিনী ভারত ভূমি থেকে এশিয়ার নানা প্রান্তে ছড়িয়ে পড়েছিল মূলত দুটি স্থলপথ ও একটি জলপথ ধরে। পাঞ্জাব কাশ্মীর হয়ে উত্তরাভিমুখে স্থলপথে রামের কথা পৌঁছয় চীন, তিব্বত ও পূর্ব তুর্কিস্তানে। এই সূত্রটির বিস্তার ঘটেছে বৌদ্ধ ধর্মের হাত ধরে। আর অন্য স্থলপথটি হলো এই বাংলাদেশ থেকে পূর্বাভিমুখী হয়ে মায়ানমার, থাইল্যান্ড, লাগু, কম্বোডিয়া এবং ভিয়েতনামে। আর জলপথের মাধ্যমে রামকথা গুজরাট এবং দক্ষিণ ভারত থেকে পৌঁছয় জাভা, সুমাত্রা, জবদ্বীপ অর্থাৎ ইন্দোনেশিয়া সহ যত দ্বীপ আছে ভারত এই ভূখণ্ডের মধ্যে, এই সব দ্বীপগুলোতে। রবীন্দ্রনাথ নাকি বলেছিলেন যে মন্দাকিনীর কলধারা সেদিন ছলো ছলো, পূর্ব সাগরে হাত বাড়িয়ে বললে চলো চলো। তো এইভাবে যে রামায়ণ কথা ছড়িয়েছে বিভিন্ন দেশেতে, কিন্তু রামায়ণের বক্তব্যগুলো আলাদা আলাদা হয়ে গেল কেন? যেহেতু এটা লোকে মুখে মুখে বলতো, যেখানে যে সংস্কৃতির মানুষ সেখানে ছিল, যে বুদ্ধিজীবীরা ছিলেন যারা এটাকে স্মরণ করে রেখেছেন, তারা তাদের মতো করে সেটাকে সেখানে বর্ণনা করেছেন। আপনি যদি বাংলা রামায়ণ বসে শুনতে চেষ্টা করেন, আর যদি আপনি তুলসীদাসের রামায়ণ শোনেন, তবে দুটোর মধ্যে প্রচুর পরিমাণে পার্থক্য রয়েছে। একটা চরিত্রকে নিয়েছে, সীতা ও রামকে নেওয়া হয়েছে এবং লক্ষ্মণকে নেওয়া হয়েছে, তারপর সেগুলোকে নিজস্ব আঞ্চলিকতার উপরে বেশ করে
কেউ করেছেন। আপনি চাইনিজ রামায়ণ শোনেন, আমি এই যে বইটা সংগ্রহ করেছি তার মধ্যে আমি দেখেছি যে ইন্দোনেশিয়ার রামায়ণের সঙ্গে আপনি চাইনিজ রামায়ণের সম্পর্ক খুব একটা নেই, সেখানেও অনেক অন্তর্বিরোধ রয়েছে। আচ্ছা, অর্থাৎ এটা আপনাকে বলতেই হবে এই কথাবাচক থেকে যেগুলা এসেছে এবং উত্তর ভারতে এখনো কথাবাচক শোনার যে প্রক্রিয়া রয়েছে আদিম সভ্যতার সামন্ততান্ত্রিক অবস্থায়, সেটা আজও সেইভাবে নিজেকে নিজের মতো করে বর্ণনা করা হয়। আপনি দেখবেন রামায়ণকে নিয়ে এইভাবে রামায়ণকে নিয়ে আপনি যদি মৈথিলি রামায়ণ দেখেন, আপনি যদি পাঞ্জাবের রামায়ণ দেখেন, গুরুমুখী রামায়ণ দেখেন, আপনি প্রত্যেকটা রামায়ণের মধ্যে তার চরিত্র ওই 3-4টা চরিত্র নিয়ে তারপরে বাকিগুলো যেমন কোনো কোনো জায়গায় মন্দোদরীকে তুলে ধরা হয়েছে, কোনো কোনো জায়গায় অন্য কাউকে কৈকেয়ীকে অনেক বেশি মাহাত্ম্য দেওয়া হয়েছে, এগুলো আলাদা তো হয়েছে এবং এইগুলো এই কারণেই হয়েছে এটা একটা কাহিনীর থেকে, আর বিশেষ করে বৌদ্ধ সংস্কৃতি থেকে এসেছে। আর বৌদ্ধ সংস্কৃতি এত উন্নত মানের সংস্কৃতি ছিল যেটাকে নিয়ে পরবর্তীকালে এশিয়ার বুকে ছড়িয়ে যেতে বাধ্য হয়ে যেতে পেরেছে। এটা বৌদ্ধ সংস্কৃতির জন্যই সম্ভব হয়েছে। আপনি দুটো কথা বললেন, একটা বললেন চীন এবং ইন্দোনেশিয়ার রামায়ণের পার্থক্য নিয়ে একটা বললেন, এবং আরেকটা জায়গায় মন্দোদরির কথাটা বললেন। ঘটনাটা সত্যি, কেন আমিও দেখতে পাচ্ছি যে ইন্দোনেশিয়াতে অন্তত 6 ধরনের রামকথা প্রচলিত আছে। হ্যাঁ, আছে তো। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যোগীশ্বর রচিত কাকাবিন রামায়ণ। এটা কিন্তু মূল বাল্মীকি রামায়ণ নয়, এটা এই ভট্টিকাব্য থেকে নেওয়া হয়েছে। এখানে বালকাণ্ডটা খুব সংক্ষিপ্ত ভাবে রাখা রয়েছে, আর উত্তরকাণ্ড তো একদমই নেই, বরঞ্চ একটা গুরুত্বপূর্ণ কাণ্ড ঢোকানো হয়েছে যেটা হচ্ছে শেরত কাণ্ড। এখানে আখ্যান ভাগের মূলত মন্দোদরীকে কেন্দ্র করে সেখানে গড়ে তোলা হয়েছে। বলা হয়েছে ইন্দোনেশিয়ায় তো রাবণকে বলা হয় রহমান, আর নকল বন্দোদরী কন্যার শ্রীর অবতার সীতা দেবী বা সিন্ত দেবী। নকল কেন না, বন্দোদরী আসলে মন্ত্রপুরের রাজা দশরথের মহিষী বলা হচ্ছে, অর্থাৎ মন্দোদরীকে রাবণের স্ত্রী হওয়ার আগে বলা হচ্ছে তিনি ছিলেন রাজা দশরথের স্ত্রী, এরকম কথা ইন্দোনেশিয়ার রামায়ণে রয়েছেন। তার মানে কি এই দশরথের আরেক স্ত্রী এই মন্দোদরীকে আবার এর আগেই হরণ করে নিয়েছিলেন রাবণ? ইন্দোনেশিয়ার রামায়ণ যদি বলি, এরকমই একটা অবস্থা যে আপনি একটা কথা দেখেন যে আপনি যদি ভারতবর্ষের মুসলমান সমাজকে দেখেন, তারাও আমরা যখন তার সঙ্গে দেখা হয় তারাও কিন্তু বলে রাম রামজি। দেখবেন আপনি কথা বলে তারাও বলে রাম রামজি। কারণ ভারতবর্ষের সংস্কৃতির এই যে মূল ধারা, যে বৌদ্ধিক সংস্কৃতি, সেই সংস্কৃতির ধারা থেকে আপনি ইন্দোনেশিয়া যান, আপনি চায়নায় যান, ভারতবর্ষের সংস্কৃতির একটা বড় প্রভাব ছিল। আর সেই প্রভাবটার কারণে আমরা দেখতে পাই যে মন্দোদরীকে কখনো কোথাও বড় করে দেখানো হয়েছে, কোনো কোনো জায়গায় এই যে সংস্কৃতির যে বিরোধ, অন্তর্বিরোধ রয়েছে তার একটা বড় প্রভাব এশিয়ার বুকে, বিশেষ করে এশিয়ার বুকে প্রচন্ড পরিমাণে এটা প্রমাণ হয়েছে যে ভারতীয় সংস্কৃতির যে বৌদ্ধ সংস্কৃতি তার প্রভাব সব জায়গায় রয়েছে। আপনি একটা কথা বলুন, ইন্দোনেশিয়ায় মুসলিম ধর্মের প্রভাব বেশি প্রভাব, তার সত্ত্বেও সেখানে কিন্তু রামের যে রহমান রামকে যেভাবে সেখানেও প্রস্তুত করা হয়েছে সেটা একটা অদ্ভুত জিনিস নয় কি? সেটা আপনি ভাবুন তো। আবার চায়না যার সভ্যতা, তার নিজস্ব একটা সভ্যতা ছিল, তার সত্ত্বেও কিন্তু রামায়ণ সেখানে একটা পরিচিতি পেয়েছে। সে হিউয়েন সাং আসুক আর যেই আসুন না কেন, এখানে তারা যেভাবে এটা প্রচার করেছেন তাতে আমাদের একটা গুরুত্ব আছে। রামায়ণের আমরা ডিনাই করতে পারি না যে একটা হিসাবে, একটা কাহিনী হিসাবে আমরা ডিনাই করতে পারি না, একটা গুরুত্ব রয়েছে অবশ্যই। এই রামায়ণে এই রাবণের স্ত্রী মন্দোদরী সম্বন্ধে বলা হয়েছে যে তিনি প্রযুক্তিবিদ, একজনের আর কি কন্যা, এবং তার মা হচ্ছেন একজন অপ্সরা, অর্থাৎ মায়াসুর এবং অপ্সরা হেমার কন্যা হচ্ছেন আমাদের মন্দোদরী। মন্দোদরী নাকি আগের জন্মেও অপ্সরা ছিলেন, তার নাম ছিল মধুরা। তিনি নাকি একবার পার্বতীর অনুপস্থিতিতে শিবের কাছে যান কৈলাসে,
সেখানে শিবের সঙ্গে মিলিত হন। হঠাৎই নাকি প্রবেশ করেন পার্বতী, এসে দেখেন মধুরার সারা শরীরে শিবের ভস্য লেগে আছে। তিনি বিষয়টা অনুমান করে স্বামীকে কিছু বললেন না, কিন্তু মধুরাকে নাকি শাপ দিলেন যে পৃথিবীতে ব্যাঙ হয়ে জন্মাতে হবে। তা এত রকম পশু পাখি থাকতে, মানব থাকতে ব্যাঙ হয়ে কেন জন্মাতে বললেন সে প্রশ্নে আমি যাচ্ছি না, কিন্তু ব্যাঙ হয়ে জন্মানোর পর মায়াসুর এবং হেমার হাতে পড়ে কিভাবে তিনি আবার মনুষ্য জন্ম ফিরে পেলেন, ফিরে পাওয়ার পরে তার সঙ্গে বিয়ে হলো রাবণের, এবং যেটা বাল্মীকি রামায়ণে উল্লেখ করা হয়েছে রাবণ ভিলেন, কিন্তু মন্দোদরী ভ্যাম্প নন। তিনি হচ্ছেন একদম মানে ধার্মিক মানুষ। তিনি নাকি প্রতি মুহূর্তে বারণ করেছেন যে সীতাকে কেন নিয়ে এসছো, ফিরিয়ে দাও, রামের সঙ্গে যুদ্ধে যেও না, এইসব কথা নাকি মন্দোদরীকে দিয়ে বলানো হয়েছে, কিন্তু রাবণ সে কথা কর্ণপাত করেননি। যার ফলে রাবণের যখন মৃত্যু হলো তখন রামের দিকে তাকিয়ে প্রথমেতে কিছু ভৎসনা করলেও পরে মন্দোদরী নিজেকে কন্ট্রোল করে নিয়ে বলেন যে তোমার হাতেই ওর মৃত্যু ছিল, সুতরাং আমি তোমাকে শুধু শুধু দোষারোপ করছি। এই পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু এই স্বামী ভক্ত মন্দোদরীকে বাল্মীকি রামায়ণে যেভাবে দেখানো হলো যে রামচন্দ্র এবার বিভীষণকে রাজা করে দিলেন রাবণের মৃত্যুর পর লঙ্কায়, এবং বিভীষণের স্ত্রী রয়েছে, পুত্র রয়েছে, সবাই রয়েছে, মন্দোদরীকেও আবার বিয়ে দিয়ে দিলেন বিভীষণের সঙ্গে। তাহলে এখনকার দিনে এটাকে তো বিধবা বিবাহই বলবো। হ্যাঁ, অবশ্যই বলবেন তাই। এটা একদম তাই, সেই রকমের ধরনের সমস্ত কাহিনীর মধ্যে আপনি পাবেন। আর এই কাহিনী যেগুলা লেখা হয়েছে তার তো একটা বাস্তব রূপ ছিল। সেই সময়কার যে বাস্তব রূপ, যে স্ত্রীকে যেভাবে ব্যবহার করা হতো, এবং স্ত্রীর কোন জাতি নেই, ধর্ম নেই, যেখানে সে যাবে সেখানেই তাকে সেই ধর্ম সেই জাতিতে তাকে করে নিতে হবে, ব্যবহার করে নিতে হবে তাকে। সেইখানেই তাকে পুরুষ, যেহেতু পুরুষ সবচেয়ে বেশি মানে পুরুষ প্রধান সমাজ ছিল হয়েছে, তখন এগুলো করতে হতো, এবং নারীকে সেইভাবে তাকে ব্যবহার করা হতো যে যখন পেরেছে করেছেন। এবং আজকের আধুনিক যুগেও কিন্তু সেটাকে এত বেশি, খুব একটা বেশি পরিবর্তন ঘটেছে বলে আমার মনে হচ্ছে না। আচ্ছা, এবার আমরা একটু রামায়ণ ছেড়ে একটু বর্তমান যুগের কথায় চলে আসতে চাইছি। সেটা আমাদের গ্রাহকরা এবং পাঠকরা, দর্শকরা জানতে চান। সেটা হচ্ছে পেরিয়ার ইভি রামাস্বামী একজন দলিত কর্মী, সেটা মানা গেল দক্ষিণ ভারতের। তিনি যখন বুঝলেন যে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়তে গেলে যে গল্পের বইগুলো দিয়ে মানুষকে পেনিট্রেট করা হচ্ছে, অশিক্ষিত মানুষদের, যারা লেখাপড়ার নাম সই পর্যন্ত করতে জানেন না, তাদের এই রামায়ণ কথার মধ্যে দিয়ে ব্রাহ্মণকে মেনে চলো, তার পদানত থাকো, এই মূল বাণীটি বিভিন্ন গল্পের আগে প্রচারের ব্যবস্থা হয়েছে। সুতরাং এই রামায়ণের সত্যতা, এটাকে খুঁজে বার করতে হবে। এই উনি রামায়ণ নিয়ে পড়াশোনা শুরু করলেন, এবং পড়াশুনো করার পর 300 রামায়ণ ঘেটে তিনি এই সচ্চি রামায়ণটা তো লিখলেন। কিন্তু আমার কাছে অবাক লাগছে যেটা, সেটা হচ্ছে যে কংগ্রেসের যিনি সর্বে সর্বা, জওহরলাল নেহেরু, তিনি পর্যন্ত বলছেন যে এটি একটি কাল্পনিক কাহিনী ছাড়া আর কিছু নয়। সেখানে কি করে কংগ্রেস গভর্নমেন্ট এই বইটিকে নিষিদ্ধ করার জন্য কোর্টে গিয়ে মামলা করলো, এই ঘটনাটা যদি একটু বলেন। আপনি ভালো কথা বলেছেন। নেহরুর যে ধারা ছিল কংগ্রেসের মধ্যে, নেহরুর যে ধারা ছিল সেটা অনেকটা প্রোগ্রেসিভ ধারা ছিল, কিন্তু নেহরুকে রাজনীতি করতে গিয়ে সেই লোকগুলাকে যারা ব্রাহ্মণ্যবাদী তাদের প্রাধান্যতা দিতে হয়েছে ভোট ব্যাংকের রাজনীতির জন্য। এবং উত্তরপ্রদেশ কিংবা এই অঞ্চলের ভোট যদি আপনাকে নিতে হয়, তবে আপনি রামকে যতই আপনি সমালোচনা করেন না কেন কাহিনী বলে, কিন্তু তার যে বীজ রয়েছে বিভিন্ন জায়গায়, তার যে লোকগুলো রয়েছে, তাদেরকেও আপনি করতে পারবেন না। এবং সেই হিসাবে উত্তরপ্রদেশ রাজনীতি করতে গেলে আপনি যদি রামায়ণকে প্রাধান্যতা না দেন, তবে কিন্তু আপনি ওখানে ভোট পাবেন না। আজকেও তাই। এবং সেই জন্য আপনি দেখবেন যে পেরিয়ার যদি কংগ্রেস থেকে বেরিয়ে আসে, তার একটাই কারণ,
এই কারণটাই সবচেয়ে বড়, যে ব্রাহ্মণ্যবাদীদের দ্বারা কংগ্রেস এই প্রভাবিত ছিল। এবং আজকেও আপনি এই যে রাহুল গান্ধীকে দেখেন, তারা দেখুন কিভাবে মানে তাদের মধ্যে ব্রাহ্মণ্যবাদের বীজ রয়েছে, যার ফলে এই বইটাকে বাধ্য হয়েছে ভোট ব্যাংক পেতে এই বইটাকে ব্যান করার জন্য। আমরা পরবর্তী পর্বে এবার এই বিষয়ে আরো একটু যাব, সময় আমাদের সংক্ষিপ্ত হয়ে গেছে। আগামী দিনে আমরা আরেকটি ব্যাপার নিয়েও আলোচনা করব। শুধু যে পেরিয়ার ইভি রামাস্বামীর সত্যনারায়ণ আদালত থেকে নিষিদ্ধ হয়েছে তা নয়, আমরা যা পাচ্ছি তথ্যে 1955 সালে প্রথম যে বইটা স্বাধীন ভারতে নিষিদ্ধ করা হয় তা হলো আব্রে মেননের লেখা রামা রিটোল্ড, এই বইটি নাটকের আকারে, যেটা ব্যান করা হয়েছিল। তারপর আমরা আরেকটা বই পাচ্ছি, সেটা হচ্ছে দ্বিজেন্দ্র নারায়ণ ঝায়ের লেখা হোলি কাউ বিফ ইন ইন্ডিয়ান ডায়েটারি ট্র্যাডিশন। এই বইটি হিন্দু ধর্মের অবমাননা করা হয়েছে বলে অন্ধ্রপ্রদেশ সরকার এই বইটিও স্থগিতাদেশ দিয়ে দিয়েছিল। পরে অবশ্য আইনি সিদ্ধান্তে ঝায়ের জয় হয়, তিনি এই বইটিকে আবার সকলের সামনে নিয়ে আসতে পেরেছেন আর কি। তো দেখা যাচ্ছে যে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি যখনই দেখেছে যে কোন সূত্র থেকে আক্রমণের ধারা আসছে, তখনই সেটা নয় বাহুবলে আর নয় আইনি ধারা প্রয়োগ করে সেটাকে আটকানোর চেষ্টা একটা হয়েছে, তাই তো? অবশ্যই তাই। আপনি যদি একটা কথা ভেবে দেখুন না, যে এই যে বৌদ্ধিক যে চিন্তা ভাবনা, বুদ্ধ থেকে যে বৌদ্ধিক চিন্তা ভাবনা, সেটাকে চাষ করার জন্য, তাকে শেষ করার জন্য, তাকে সেটা না জানতে পারে, তার জন্য শিক্ষা ব্যবস্থাটাকে তারা শেষ করে দিয়েছিল। তারা চাইতো না যে মানুষ সত্যটা জানুক, যার ফলে বারবার ওরা আমাদের যে বৌদ্ধিক ধারণা, আমাদের যে বৌদ্ধিক উন্নতি ছিল, সেগুলো সমস্ত ধ্বংস করে দিয়েছে। এবং আজকেও তাই, আপনি যতগুলো ইউনিভার্সিটির উপরে আজকে আক্রমণ হচ্ছে, সেটা ওই বৌদ্ধিক চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। তো আপনাকে বলতেই হবে, যে ইউনিভার্সিটি, অমুক ইউনিভার্সিটি আজকে যে পিএইচডি, পুরা ভারতবর্ষে আজকে পিএইচডি ফর্মুলাই চেঞ্জ করে দিয়েছে। পিএইচডি 1 বছরের হবে, আগে 4 বছরের পিএইচডি হতো, এখন 1 বছর করা হচ্ছে। কেন করা হচ্ছে? ম্যাচুরিটি লেভেল মানুষের যত বাড়বে ততই ওরা সংকীর্ণতা এসে যাবে, ওরা সাইডলাইন হয়ে যাবে। এবং যার ফলে এটা করা হয়েছে, তখনও হয়েছে, আজকেও হচ্ছে। তাহলে গোপী গ্যাং বাঘাবাহিনীর সেখানে সত্যজিৎ রায় তো অনেকদিন আগেই বলে গেছেন যে জানার কোনো শেষ নাই, জানার ইচ্ছা বৃথা তাই। হ্যাঁ, এই ইচ্ছাটাকেই তো শেষ করে দেওয়ার চেষ্টা চলছে। যাই হোক, এটাকে আপনি মানতে হবে। আজকে আপনি যে প্রয়াস করছেন, আপনি যে চেষ্টা করছেন, এই বৌদ্ধিক ভাবনা চিন্তাটাকে বহিঃপ্রকাশ করার জন্যই তো করছেন। 100 বার, 100 মানুষ জানুক এটা, 100 বার। এবং আমি যতটুকুই করে থাকি না কেন, সেটা একটাই কারণে করেছি, যে এটা জানুক মানুষ। হ্যাঁ, ডিসিশনটা তারা তাদের মতন ভাবে নেবেন। কেউ কেউ আছেন যারা বদ্ধ মানসিকতায় থাকেন, তারা এক চুল এদিক ওদিক যাবেন না, এরকম কিছু মানুষকে আমরা পাই। আবার এক মানুষ পাই যে আচ্ছা, এটা তো আগে জানতাম না, এটা তো ভেবে দেখার ব্যাপার। এই যে ভেবে দেখার ব্যাপার, যেটা সেই ঋত্বিক ঘটক বলেছেন, ভাবা প্র্যাকটিস করো, এবং একটু বাজিয়ে দেখা, যেটা বুদ্ধদেব নিজে বলেছিলেন যে সব কথা, আমার কথাও তোমরা বিশ্বাস করবে না, আমাকে বাজিয়ে দেখো যে আমি ঠিক বলছি না ভুল বলছি। এই বাজিয়ে দেখার ব্যাপারটা কিন্তু আজকের দিনের যে অবক্ষয়, রাজনৈতিক অবক্ষয়, সাংস্কৃতিক অবক্ষয়, এই সব অবক্ষয়ের মধ্যে সমাজ যেভাবে অবক্ষয় হচ্ছে, তখন কিন্তু এই বাজিয়ে দেখার ব্যাপারটা, প্রশ্ন তোলার ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তবেই মানুষের চোখ খুলবে। তো আমরাও এই আপনার বইটি পাওয়ার পর নতুন করে যখন পড়াশোনা শুরু করলাম রামায়ণ, তখন তো আমরা চমকে উঠলাম যে কি জানতাম আর কি জানছি এখন, এ তো আকাশ পাতাল পার্থক্য। সুতরাং এই অনুষ্ঠানটা নিয়ে আমরা 21তম পর্ব আজকের মতন এখানে শেষ করছি। আগামী দিনে 22তম পর্বে আবার রাবণের পরিবারের বিষয় নিয়ে তাদের চরিত্র বিশ্লেষণ করব, এবং তার সঙ্গে সঙ্গে আপনি জানাবেন ইভি পেরিয়ার রামাস্বামীর বইটি নিষিদ্ধ হওয়ার পর কংগ্রেসের হাত ধরে তারপর কি করে
কতটা সময় লাগলো এবং কিভাবে এই বইটিকে আবার আদালতের রায় ফিরিয়ে নিতে হলো আদালতকে এবং বইটিকে সর্বসমক্ষে আবার আনা হয়েছে, এইসব ঘটনাগুলো আগামীর সংখ্যায় আপনার কাছে জানতে চাইবো। হ্যাঁ, এটা অবশ্যই করবেন, কারণ এটা খুব গুরুত্ব রাখে এই আদালতের ব্যাপারটা। এটা শুধু সাচ্চি রামায়ণই নয়, রামায়ণ সম্পর্কে বিভিন্ন যে আপনি যেগুলো তুলে ধরেছেন সেগুলো নিয়ে আমাকে একটু রেফারেন্স দেবেন, আমি ওই বইগুলো একটু ফলো করতে চাইবো। আপনি মেসেজ করে দেবেন আমাকে, আমি একটু ফলো করবো সেটা নিয়ে। অন্যান্য টোন রামায়ণ গুলাকে কিভাবে ব্যান করা হয়েছে সেই ঐতিহাসিক পটভূমিটা আমারও একটু জানা দরকার আছে। 100 বার। তাহলে আজকে এখানে শেষ করছি। শেষ করুন, আবার দেখা হবে আগামী রবিবার। হ্যাঁ, আগামী রবিবার। ঠিক আছে, নমস্কার। আচ্ছা। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।